হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে যতটা পারবো অতটা শেয়ার করব। তো আজকের দিনটা অনেকটা অনেক কিছু রয়েছে। আজকের দিনে অনেক বড় শিডিউল রয়েছে, তো আমি তোমাদের সাথে এখন তো শেয়ার করতে পারবো না। আমি তোমাদের সাথে ভিডিওর সাথে সাথেই শেয়ার করব। আর আমি আজকের দিনে কি কি করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আমি ভেবেছিলাম যে আমার এইচএস রেজাল্টের পরে সব স্যার ম্যামেদের নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবো, তাই আমি সকাল সকাল বসে পড়েছি কেক বানাতে। তো তোমাদের সবাইকে জানিয়ে দিই, আমি একটা বেকিং এর কোর্স করেছিলাম একটা জায়গা দিয়ে, আর তারপরে আমি এখন হোম বেকারি খুলেছি আমার একটা নিজের। ছোটবেলা থেকেই আমার রান্নাঘরের প্রতি এক আলাদা টান ছিল। সত্যি কথা বলতে আমার কুকিং ইন্সপিরেশন আসলে আমার মা। মাকে দেখে আমি শিখেছি রান্না শুধু খাবার বানানো নয়, এটা একটা ভালোবাসা। মা এত সাধারণ জিনিস দিয়েও এত টেস্টি রান্না করে যে খাবারগুলো যেন আমার মনকে ছুঁয়ে যায়। মায়ের রান্নায় হেল্প করতে করতেই আমার আস্তে আস্তে রান্নার প্রতি আগ্রহটা আরো বেড়ে যায়। আমার এমনিতেই নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে। কখনো বাড়ির লোকেদের জন্য নতুন কোনো স্ন্যাক্স বানাই, কখনো আবার ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে নতুন কিছু রান্না করার চেষ্টা করি। তো আমি যেই নতুন নতুন রান্নার রেসিপিগুলো ট্রাই করি, মাঝে মাঝে নিজের থেকে ভেবে ট্রাই করি, তারপর কয়েকটা রেসিপি জুড়ে জারে ট্রাই করি। তো সেই রেসিপিগুলো কিন্তু কিংবা সেই রান্নাগুলো কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। রান্না করার সময় আমি খুব রিল্যাক্স ফিল করি। এটা আমার কাছে শুধু একটা কাজ নয়, বরং এটা একটা জিনিস যেটা করতে সত্যিই আমার খুব ভালো লাগে। কুকিং এর পাশাপাশি বেকিংও কিন্তু আমার খুব ফেভারিট। কেক, চকলেট, কুকিজ বা ছোট ছোট ডেজার্ট বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে রান্না আর বেকিং দুটোই এমন একটা জিনিস যেটা আমাকে খুশি রাখে। আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করি, কারণ আমি মনে করি শেখার কোনো শেষ নেই। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এই কেকটা কিন্তু আমি বানাচ্ছি আমার স্যারের জন্য। আর ওই স্যারটার কাছে কিন্তু আমি ক্লাস 5 দিয়ে পড়ি, অনেক ছোটবেলা দিয়ে পড়ি। স্যার তখন আমার বাড়িতে পড়াতে আসতেন। আর এখন 12 হয়ে গেছে আমার। তো প্রায় আমি স্যারটার কাছে 6 বছর পড়েছি। এত বছর স্যারের কাছে পড়া, তারপর যদি আমি স্যারকে কিছু নিজের হাতে বানিয়ে স্যারকে দিতে পারি আর স্যারের সেটা ভালো লাগে, সেটার যে আনন্দটা, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে এই পিঙ্ক কেকটা, এটা আমি বানাচ্ছি আমার একটা ম্যামের জন্য। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে আজকে ছিল ম্যামের বার্থডে। তো বার্থডেতে আমার ইচ্ছে ছিল ম্যামকে এই কেকটা বানিয়ে ম্যামকে সারপ্রাইজ দেওয়ার। তো তোমরা জানো কেকটা কেমন দেখতে হয়েছে। আর ম্যাম কিন্তু কেকটা পেয়ে সত্যি বলতে অনেক হ্যাপি ছিল, আর প্লাস সারপ্রাইজও ছিল যে আমি এরকম কেক বানিয়েছি তার জন্য। আর ম্যামের কিন্তু কেকটার টেস্টও খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমিও অনেকটা হ্যাপি হয়েছি ম্যামকে ম্যামের বার্থডেতে একটা কেক বানিয়ে গিফট করতে পেরে। দেখো, সত্যি কথা বলতে আমি যাদের কাছে এত বছর ধরে পড়েছি, সপ্তাহে বলতে গেলে 2 দিন কিংবা তারও বেশি দিন যাদের সাথে দেখা হতো, যাদের সাথে এতদিন কন্ট্যাক্ট হতো, তাদের সাথে আর হয়তো তেমন দেখা হবে না, কিংবা টাইমই এত কম থাকবে যে দেখা করতে যাওয়া হবে না। এইটা খুবই খারাপ লাগে না? তো আমি চেয়েছিলাম যে নিজের হাতে কিছু বানিয়ে দিতে। এটাতে আলাদা, নিজের হাতে কিছু বানিয়ে দেওয়ার সাথে আলাদা একটা ভালোবাসা, একটা রেসপেক্ট মিশে থাকে। এটা আমি আমার দিক দিয়ে একটা শ্রদ্ধা, একটা রেসপেক্ট। তো এটা আমি একটা অ্যাজ এ অ্যাট্রিবিউট স্যার আর ম্যামেদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর দিয়েছি। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি। আর আমি ভাবছো তোমরা সবাই হয়তো যে আমি কোথায় যাচ্ছে তো রেডি হয়ে। তো আমি যাচ্ছি আমার দিদি যেখানে আবৃত্তি শেখায়, ওখানে নজরুল জয়ন্তী প্রোগ্রাম রয়েছে। আর আমার দিদির ওখানে একটা প্রাইজ পাওয়ার কথা রয়েছে, কারণ আমার দিদি ফার্স্ট হয়েছে এবছর 4th ইয়ারের এক্সামে। না, 4th না, 3rd ইয়ারের এক্সামে থিংস। তো যাই হোক, আমার দিদি এক্সামে ফার্স্ট হয়েছে, তো তার জন্য আমি যাচ্ছি
মানে আমি আর মা যাচ্ছি সেই প্রাইজটা আনতে। আমার দিদি এখন গেছে ট্রেকিংয়ে, তোমরা সবাই ওর চ্যানেলে দেখতে পাবে। দিদি ট্রেকিংয়ে গেছে, তো তার জন্য ওর প্রাইজটা আমাদেরই আনতে যেতে হবে, তো আমি সেখানেই যাচ্ছি। তো চলো। তো আমরা দক্ষিণেশ্বর স্ট্যান্ড দিয়ে বাসে উঠে চলে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথায়, আর ওখান দিয়ে খানিকটা হেঁটেই কিন্তু আমরা অটো ধরে নিয়েছিলাম, যেখানে আমরা মানে যে মঞ্চটাতে আমরা যাব সেখানকার। তো আমরা কিন্তু অলরেডি প্রোগ্রামটা যেখানে অর্গানাইজ করা হয়েছিল সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর এই জায়গাটা কিন্তু মানে এটা একটা আর্ট গ্যালারি ছিল, তো আর্ট গ্যালারিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এখানে অনেক ধরনের আর্ট ছিল, তো চলো সবার ফার্স্টে আমি তোমাদের সেগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই আর্ট গ্যালারিতে ঢোকার পর থেকেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। চারপাশে এত সুন্দর সুন্দর আর্টওয়ার্ক সাজানো ছিল যে কোথা থেকে দেখা শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। প্রতিটা ছবিই যেন রং, কল্পনা আর অনুভূতির মিলনে তৈরি করা। প্রত্যেকটা ছবি যেন আলাদা আলাদা একটা গল্প বলছে। কয়েকটা আঁকা এতটাই রিয়েলিস্টিক লাগছিল যে মনে হচ্ছিল ছবির ভিতর আঁকা জিনিসটা যেন ছবি দিয়ে এবার বেরিয়ে আসবে। কোথাও মানুষের মুখের এক্সপ্রেশন এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেন মনে হচ্ছিল তারা কিছু বলতে চাইছে। আবার কোথাও নেচার, অ্যাবস্ট্রাকশন আর্ট আর ডার্ক অ্যাস্থেটিকের এমন কম্বিনেশন ছিল যেখান দিয়ে চোখ সরানোই যাচ্ছিল না। আলো ছায়ার ব্যবহার, রঙের ব্লেন্ডিং আর ছোট ছোট ডিটেলস পুরো আর্টওয়ার্ক গুলোকে একদম জীবন্ত করে তুলেছিল। সত্যি বলতে আমি কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে প্রতিটা ছবি অবজার্ভ করছিলাম, কারণ প্রতিটা আর্টের মধ্যে আলাদা আলাদা ইমোশন লুকিয়ে ছিল। তো আমাদের কিন্তু আর্ট গ্যালারিটা ঘুরে দেখতে দেখতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিল। তো যাই হোক, আমি একটা জিনিস নিয়ে খুব কনফিউজড ছিলাম, তো তার জন্য তোমাদেরকে ভুল করে আমি ভুল ইনফরমেশনটা শেয়ার করেছিলাম, তো সেটাকে আমি একটু শুধরে নিচ্ছি। আমি তোমাদের প্রোগ্রামে আসার আগে বলেছিলাম নজরুল জয়ন্তীতে আছে, কিন্তু আজকের প্রোগ্রামটা রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, তো এটা আমি তোমাদেরকে ভুল করে বলে ফেলেছিলাম। তো আজকে নজরুল জয়ন্তী আছে। আশা করি তোমরা সবাই আমাকে এর জন্য ক্ষমা করে দেবে। বৈশাখের প্রখর রোদ আর ঝলমলে সকালের মধ্যেই যেন বাঙালির হৃদয়ে নতুন করে ফিরে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ শুধু বিশ্বকবির জন্মদিন নয়, এটি বাঙালির একটা আলাদা ইমোশন। গোটা বৈশাখ মাস জুড়েই বাংলার বিভিন্ন জায়গায় উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী। আসলে রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির ইমোশন। মন খারাপ হলে তার গান, ভালো লাগার মুহূর্তে তার কবিতা, আবার কখনো নিজের না বলা কথাগুলো যেন খুঁজে পাওয়া যায় তার লেখার মধ্যে। এই কারণেই মানুষ এত বছর পরেও বারবার ফিরে যায় রবীন্দ্রনাথের কাছেই, কারণ তার লেখা শুধু পড়ার জন্য নয়, তার লেখা অনুভব করার জন্য। বাঙালি যেরকম আধুনিক বাংলা গানও পছন্দ করেন, তেমনি কোথাও আমাদের অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ। রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে গিয়ে সত্যিই মনটা অন্যরকম ভালো হয়ে গিয়েছিল। চারপাশে এত সুন্দর পরিবেশ, আবৃত্তি আর বাঙালিয়ানায় ভরা একটা আবহ, সব মিলিয়ে মুহূর্তটা যেন খুব স্পেশাল ছিল। সবচেয়ে বেশি যেটা মনকে ছুঁয়ে গেল সেটা হলো ছোট ছোট বাচ্চাদের আবৃত্তি। এত সুন্দরভাবে, এত অনুভূতি দিয়ে ওরা কবিতা বলছিল যে সত্যি খুব অবাক লাগছিল। আজকের দিনে যেখানে আমরা সবাই ধীরে ধীরে বই, সাহিত্য আর বাংলা ভাষা থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি, সেখানে এই ছোট্ট বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল না, সাহিত্য এখনো বেঁচে আছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে ভালোবাসা, সেটা আজও একই রকম রয়ে গেছে। কারণ রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির অনুভূতি। তার গান, কবিতা আর লেখার মধ্যে এমন একটা গভীরতা আছে যেটা প্রত্যেক মানুষ নিজের মতো করে অনুভব করতে পারে। মন খারাপের দিনে যেমন মানুষ রবীন্দ্রসঙ্গীতে শান্তি খুঁজে পায়, তেমনি ভালোবাসার মুহূর্তেও তার কবিতার লাইনগুলো হঠাৎ করে মনে পড়ে যায়। তাই হয়তো জেনারেশন বদলালেও, সময় বদলালেও রবীন্দ্রনাথ কখনো পুরাতন হননি। সেদিন প্রোগ্রামে বসে একটা জিনিস খুব অনুভব করেছিলাম, এখনকার জেনারেশনের মধ্যেও রবীন্দ্রনাথের জন্য একটা আলাদা জায়গা রয়েছে। ছোট ছোট বাচ্চাদের চোখে সেই আগ্রহ, আবৃত্তির সময় তাদের আত্মবিশ্বাস
আর কবিতার প্রতি তাদের ভালোবাসা দেখে সত্যি খুব ভালো লাগছিল। হয়তো এটাই বাঙালির সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক। এটা শুধু একটা ট্রেডিশন নয়, এটা একটা ইমোশন। যতই আধুনিক হয়ে যাই না কেন, যতই নতুন ট্রেন্ড আসুক, কোথাও না কোথাও রবীন্দ্রনাথ সবসময় বাঙালির হৃদয়ে খুব কাছে থেকে যাবেন। আর তাই বৈশাখ মাস এলেই যেন নতুন করে মনে হয় রবীন্দ্রনাথ শুধু ইতিহাস নন, তিনি আজও আমাদের প্রতিদিনের অনুভূতির একটা অংশ। তো আমি আর মা আজকে মেনলি গিয়েছিলাম, আমার দিদির একটা প্রাইজ পাওয়ার কথা ছিল, যেটা আমি তোমাদের আগেও বলেছি। আমার দিদি আবৃত্তিতে 4th ইয়ারের এক্সামে টপ করেছে, তো তার জন্য দিদিকে একটা প্রাইজ দেওয়া হয়েছিল। তো দিদি সেটা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মধ্য মহেশ্বর ট্রেকও ছিল, আর ও এই প্রোগ্রামটার আগের দিনই বেরিয়ে গেছিল, তো তার জন্য প্রোগ্রামটাও অ্যাটেন্ড করতে পারেনি, আর ওর প্রাইজটাও আনতে যেতে পারেনি। তাই আমাকে আর মাকে গিয়ে প্রাইজটা নিয়ে আসতে হয়েছিল। এদিক দিয়ে আমার একটু খারাপ লেগেছিল যে ওর নিজের প্রাইজ ও নিজে আনতে পারলো না, কিন্তু ও যে একসাথে এতগুলো দিক সামলায়, সবকটা দিক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি, যেমন ও ক্যারেটে করে, আবৃত্তি করে, সুইমিং করে, রক ক্লাইম্বিং করে, ট্রেকিং করে। তো এই জিনিসটাও আমার খুব ভালো লাগে, এতগুলো জিনিসকে যে একসাথে সামলানো। আর সবকটা জিনিসেই কিন্তু ও খুবই মানে যথেষ্ট ভালো করে। তো সেই দিক দিয়ে আমার মানে কি বলবো, বড়সড় স্যালুট। এগুলো তো আমার এক্সট্রাঅর্ডিনারি কি কি করে সেগুলো বললাম, তাছাড়া এসব তোর পড়াশোনা আর জব আছেই। আর আমার মা দিদি প্রাইজ আর সার্টিফিকেটটা কালেক্ট করে নিয়েছিল। প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের বাড়ি ফিরে আসতে হচ্ছিল, কারণ আমাদের বাড়ি দিয়ে যেহেতু এটা অনেকটা দূরে, তো এখন যদি আমরা বেরিয়ে না যাই তাহলে কিন্তু গাড়ি পেতে অনেক প্রবলেম হবে। তো গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে দুপুরে ছিল আমার একটা ইনভিটেশন, আর আমি সেজে গুজে রেডি হয়ে গেছিলাম। এটা আমার ফেভারিট চুড়ি, আসলে এর আওয়াজটা আমার খুব ভালো লাগে। ফার্স্টে দিয়ে দিয়েছিল আমপান্নার শরবত, যেটা গরমে খুব রিলিফ ফিল করাচ্ছিল। আর তারপর আমরা প্লেট নিয়ে নিয়েছিলাম, আর ছিল ভাত, শাক ভাজা, শুক্তো, স্যালাড, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফিশ ফ্রাই, পোনা মাছের কালিয়া করেছিল, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর পাবদা মাছের ঝাল করেছিল, পাবদার সাইজটা তোমরা শুধু একবার দেখো। আর সুইটসে ছিল মিষ্টি দই, রসগোল্লা, সোনপাপড়ি, আর লাস্টে ছিল পাস। আর এই গরমে কিছু ঠান্ডা না খেলে হয়, তাই আমার বাবা মায়ের খাইয়েছিল আইসক্রিম। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের আমার কেকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।